আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রেড অ্যালার্ট জারি। তেল আবিবের হামলায় নিহত ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ আরও 2 কর্মকর্তা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় কার হতাশ হওয়া উচিত প্রধান উপদেষ্টার প্রশ্ন। টিউলিপের বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাবে মন্তব্য। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 1 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 249। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবং সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। দর্শক, শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছেই। এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ আরও 2 কর্মকর্তা। এ নিয়ে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 224 জনে। পাল্টা ইসরায়েলে তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আরও হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আকাশপথ ও সব কয়টি বিমানবন্দর। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় শোনা গেছে সাইরেনের আওয়াজ, একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ। মানুষ চিৎকার করে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেননা স্থানীয় সময় মধ্যরাতে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের জাতীয় পরিষেবা জানায়, হামলায় হাইফা শহরের বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের আরও হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আকাশপথ ও দেশটির সব বিমানবন্দর। এর আগে স্থানীয় সময় রোববার বিকেলে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনা সহ 80টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, গত 3 দিনের কম সময়ে ইরানের 170টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, এমনকি ধ্বংস করেছে 720টির মতো সামরিক স্থাপনা। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে বহু ফোন কল ও বৈঠক চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে, যেমনটা ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল। সুব্রত গাইন, চ্যানেল আই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, এই ঘটনায় কার হতাশ হওয়া উচিত। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস আরও বলেন, টিউলিপের দুর্নীতি মামলার বিষয়টি আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যুক্তরাজ্যে সরকারি সফরে গেলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়ায় এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। সাক্ষাৎ না হওয়া বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বিস্তারিত কথা বলেছেন অধ্যাপক ইউনুস। বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেছেন, বৈঠক হলে তিনি খুশি হতেন। সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে, কিন্তু এটি একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি। তখন বাংলাদেশে কি ঘটেছিল এবং সরকার কি করতে চাইছে তা দেখানো সম্ভব হবে। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, তিনি জানেন না এজন্য কার হতাশ হওয়া উচিত। টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, টিউলিপের সঙ্গে তিনি দেখা করবেন না,
কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া ব্যাহত করতে চান না বলেও জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যের সাহায্য প্রসঙ্গে ইউনূস বলেন, সংকটকালীন সময়ে কিছু সাহায্য পেলে তিনি খুব খুশি হবেন, কিন্তু যদি না পান তাহলে নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে তার সরকার। তিনি বলেন, বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটছে, এর মধ্যে আছে রোহিঙ্গা সমস্যা, অথচ তাদের জন্য বরাদ্দ সমস্ত অর্থ কেটে ফেলা হয়েছে, একেবারে শূন্য। পুরো রোহিঙ্গা সমস্যা হঠাৎ আরও প্রকট হয়ে উঠেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশের হাসপাতালগুলোতে করোনা ও ডেঙ্গু রোগী বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে রোববার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 249 জন। এর আগের দুদিনের প্রতিবেদনেও ডেঙ্গুতে মৃত্যুর খবর ছিল। করোনায় আক্রান্তের হার কিছুটা ওঠানামা করলেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তবে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ডেঙ্গুর চেয়ে করোনা রোগী বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোভিড চিকিৎসায় প্রস্তুত তারা। লায়লা নওশিনের রিপোর্ট। এ বছরের শুরুর দিকে ডেঙ্গু ও করোনা নিয়ে খুব আতঙ্ক না থাকলেও জুন মাস শুরু হওয়ার পর থেকেই একই সাথে ডেঙ্গু ও করোনা রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। 15 জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 29 জন। এবার করোনায় প্রথম মৃত্যুর খবর আসে 13 জুন। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানান, জুন মাসে তাদের হাসপাতালেও করোনা রোগী বেড়েছে। জুন মাসে একটু বৃদ্ধি পেয়েছে, সেটা 1 তারিখ থেকে এই পর্যন্ত আমরা 26 জন কেস পেয়েছি। তার মধ্যে আমাদের অলরেডি 14 জন ভর্তি রয়েছে এবং গতকাল 5 জন ভর্তি হয়েছে এবং 4 জন ভালো হয়ে রিলিজ নিয়ে চলে গিয়েছে। এ হাসপাতালে ভর্তি করোনা রোগীরা কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানা না গেলেও কর্তৃপক্ষ বলছে, এবারের করোনায় ভিন্ন কিছু লক্ষণ রয়েছে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কাশি পাওয়া যাচ্ছে না, তাদের শরীরে প্রচণ্ড ব্যথা হয় এবং জয়েন্ট পেনও হয়। এটা একটা নিউ, আগেতেও ছিল, বডি এক তো খুবই সবসময়ই ছিল, বাট দিস টাইম একটু মনে হয় মোর প্রমিনেন্ট মনে হচ্ছে। হাসপাতালটিতে এই মুহূর্তে কোভিড চিকিৎসার জন্য 300 শয্যা প্রস্তুত থাকলেও প্রয়োজনে 1000 পর্যন্ত উন্নীত করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের 300টা বেড। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, ভোটের 2 মাস আগে তাফসিল ঘোষণা করা হবে। তাফসিলের আগে 18 বছর বয়স হওয়াদের ভোট প্রদানের সুযোগ করে দিতে আইন সংশোধনের কথা বলেছেন সিইসি। হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না। নাজিব বেগের রিপোর্ট। গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জানানো হয়, সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে। এ অবস্থায় সিইসি বলছেন, নির্বাচন যখনই হোক প্রস্তুত রয়েছে ইসি। সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ তখন সেটা করব। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পাশাপাশি অনিয়ম ঠেকাতে শক্ত ভূমিকা রাখতে চায় ইসি। তরুণদের ভোটদানের সুযোগ দিতে ব্যবস্থা নিতে চায় নির্বাচন কমিশন। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। তো আমরা দরকার হইলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময় যারা 18 বছর হয়ে যাবে তাদের। কোনো রাজনৈতিক দল ইসির ভূমিকা নিয়ে সমালোচনা করলেও একে নেতিবাচকভাবে দেখছেন না সিইসি। জানিয়েছেন, ইসির ওপর সরকারের আস্থা রয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, লন্ডন বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন বলে প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর দেওয়া বক্তব্য অযৌক্তিক। নয়াপল্টনে
কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ওলামা দলের মিলাদ ও দোয়া মাহফিলে আনি বলেন, সমালোচনা না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়া প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না, অপরাজনীতির কারণে তিনি অসুস্থ হয়েছেন অভিযোগ করে তিনি বলেন, বেগম জিয়ার পরামর্শে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা দেশ গড়ার কাজে নেমেছে। নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আগামী নির্বাচনে সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচন চায় নাগরিক কোয়ালিশন। নাগরিক কোয়ালিশনের সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নতুন কিছু করতে যাওয়া এখন সম্ভব নাও হতে পারে। তবে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজধানীতে নাগরিক কোয়ালিশনের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক সেমিনার। আয়োজনে অংশ নিয়ে বক্তারা বলেন, দলীয় মনোনয়নের ভিত্তিতে নয়, যোগ্যতা ও নিজস্ব নির্বাচনী ম্যান্ডেট নিয়েই নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমার কাছে মনে হয় যে একটি এই মুহূর্তে করার জন্য সহজ, আগামী দিনে কি হবে এটা প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি। এটার ভিতরে যদি 4 টার্মে যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনস্টিটিউন্সি ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা রাজনৈতিক হীনমন্যতায় ভোগে জানিয়ে রাজনীতিবিদরা বলেন, নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা পক্ষ, প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক পেজে আসতে হবে, এরপর আমরা পদ্ধতিটা যাব। 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন, মেয়েদেরকে তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। না, নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাল্লাহ আমাদের আরও বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না, ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ। আমাদের আরও অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে। জনসংখ্যা বিবেচনায় সংসদীয় আসন 600তে বৃদ্ধি করা, নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন ও একটি সরাসরি নির্বাচিত সংরক্ষিত আসন রাখার প্রস্তাব দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুকে দেশের রাজনীতির জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব। সাদি মাহমুদের রিপোর্ট। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন আপোষহীন গণতন্ত্রকামী নেতা। 70-এর দশক থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকা মন্টু ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পরে তিনি গণফোরামে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। এবং তৃতীয়বার করোনাতে ওনাকে বেশি করে এফেক্ট করে, তখনই ফুসফুসে ওনার কিছু এফেক্ট হয়ে যায় এবং পরবর্তীতে দেশের বাইরেও অনেকবার চিকিৎসা করা হয়, কিন্তু লাস্ট অফ অল ওনাকে আর নেওয়া যাচ্ছিল না। আমার চাচা প্লাস আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন, উনি যদি করে ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দেবেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এখন শোকের ছায়া। খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। বাদেশা রাজধানীর এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে কেরানীগঞ্জে মোস্তফা মহসিন মন্টুর দ্বিতীয় জানাজা। বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর যা থাকছে। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। যাত্রাবাড়ি এলাকায় শহীদ ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলায় তদন্ত শেষ করতে পারেনি তদন্ত সংস্থা। এর আগে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফুদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময়ে আবেদন করেছে প্রসিকিউশন। অন্যদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ASI আমির হোসেন সহ 4 জনকে। সকাল 10টার পর তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ মামলায় আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ও 3 সদস্যের ট্রাইব্যুনালে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পতেঙ্গা সমুদ্র সৈকতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ পরবর্তী বর্তমান অবস্থা পরিষদে গিয়ে মেয়র এসব কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সহ অন্যান্যরা। নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত স্পটের মধ্যে পতেঙ্গা হচ্ছে 1 নম্বরে। যে কোনো জায়গা থেকে দেশি বিদেশি পর্যটক যদি এখানে আসে, তারা প্রথমেই চিন্তা করে আমি পতেঙ্গা কখন যাব। কাজে পতেঙ্গায় এসে যদি আমি আমার পরিবেশটা দিতে না পারি, তাহলে চট্টগ্রামের উপর একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে এখানকার পর্যটকরা যাবে, যেটা আমরা কখনো চাই না এবং সেটা আমরা কখনো হতে দিব না। আমি চাই একটা পার্মানেন্ট সলিউশন। আমার এই বিচটা ফ্রি করে দিতে হবে। আমার এখানে যে যতটুকু পর্যন্ত মানুষ হাঁটবে, এখানে যাতে কোনো ধরনের অবস্ট্রাকশন না থাকে। ঈদুল আজহার পর যশোরের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাটে দ্বিতীয় হাটেও জমেনি চামড়ার বেচাকেনা। প্রান্তিক ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও হাটে বড় ক্রেতার অনুপস্থিতি ও নগদ অর্থ সংকটের কারণে বিপাকে পড়েছেন তারা। নগদ অর্থ না থাকায় স্থানীয় ক্রেতারাও চামড়া কিনতে আগ্রহী নন। তবে সামনের হাটে বেচাকেনা ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী হাটগুলোতে চামড়ার বিপুল সরবরাহের পাশাপাশি ক্রেতাদের উপস্থিতি থাকে। তবে এবছর পরপর 2টি হাট চামড়া বেচাকেনা নাই বললে চলে। শনিবার চামড়া মোকামে প্রায় 25,000 পিস চামড়া উঠলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মেলেনি। 600-700 কিনা 400 বিক্রি হচ্ছে। আবার যে ভালো যে মানের যে মালগুলো, তা হাই গেলে বিক্রিতে 800 টাকা। আমার হলো 70 পিস দাম দেশে 400 টাকা। যা খেতিলের কাছে আমার 600 টাকা করে কিনা। 1300 টাকা করে, 1100 টাকা করে। এখন হাটে আইনে 600 টাকা বেচতে পারছে। তাহলে আমাদের উপায় কি বলেন? আড়তদাররা বলছেন, হাটে ভালো মানের চামড়ার দাম তুলনামূলক ভালো। এসব চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে আগামী হাটে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। 10-15 হাজার চামড়া কম উঠছে, আসলে 50-60 হাজার টাকা চামড়া ওঠার কথা। সেখানে কম ওঠার মূলত কারণ একটা, যে ব্যাংক বন্ধ। এর আগে বিগত দিনগুলোতে প্রায় 30, 35, 40 হাজার চামড়া, 50 হাজার চামড়াও উঠছে। ব্যাংক খোলার পর সামনের হাটগুলো জমে উঠবে বলে মনে করেন ইজারাদাররা। যারা ব্যবসায়ী বাইরের থেকে আসে চামড়া এখানে আমদানি করে, তারা স্বাধীনভাবে যাতে ব্যবসা করতে পারে, এর সার্বিকভাবে আমরা যারা হাট মালিক আছি তারা চেষ্টা করে যাচ্ছি। ঢাকার পরে দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম যশোরের রাজারহাটে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসে। খুলনা বিভাগের 10টি জেলার পাশাপাশি ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর ও ঢাকার বড় ব্যবসায়ীরাও এখানে চামড়া বেচাকেনা করে থাকেন। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ।
নরসিংদীতে তরুণ প্রজন্মকে গ্রীষ্মকালীন ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফল উৎসব করেছে রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। শুধু পরিচিত করতেই নয়, ফলের গুণাগুণ সম্পর্কে অবগত করাও ছিল এই উৎসবের লক্ষ্য। উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব করেছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। উৎসবে নরসিংদীর জিআই পণ্য হিসেবে খ্যাত কলা, লটকন সহ আম, জাম, লিচু, কাঁঠাল, ওরবরি সহ প্রায় 50 প্রজাতির দেশি বিদেশি ফলের সমাহার ছিল। এসব ফলের সমারোহে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা। উৎসবে অনেক ধরনের ফল উঠছে, এগুলা থেকে আমরা ওদের এই ফলগুলো চিনতে পারতাছি। ফলের ভিটামিন সম্পর্কে ধারণা নেওয়া যায়, কোন কোন ফল কখন পাওয়া যায়, কোন কোন ফলের বৈজ্ঞানিক নাম কি, সবকিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেশীয় ফলগুলো একত্রিত করার কারণে আমাদের সন্তানরা এই ফলগুলি দেখতে পাচ্ছে। দেশীয় যে ফল এবং ফলের যে পুষ্টিগুণ বাচ্চারা ছোটবেলা থেকে শিখতে পারবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাংলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও দেশের মাটিতে যে ফল উৎপাদিত হয় সে সম্পর্কে অবগত করার জন্য এই আয়োজন, বলছেন আয়োজকরা। এমন অনেক ফল আছে যেগুলো আমাদের তরুণ প্রজন্ম চিনে না, জানে না, কিন্তু আজকের এই আয়োজনের মাধ্যমে তারা সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার এবং জানার বোঝার যে সুযোগটি পেয়েছে, এটিই ছিল আসলে এই আয়োজনটির অন্যতম প্রধান উদ্দেশ্য। শুধু দেশীয় ফল নয়, দেশীয় সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বলছেন অতিথিরা। তারা দেশীয় ফলগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে এবং বাস্তবে যারা এখনো অনেক ফল চোখে দেখে নাই তাদেরকে এই ফল উৎসবের মাধ্যমে এই সুযোগটা করে দেওয়া হয়েছে। বিদেশি ফলের প্রাচুর্যের ভিড়ে দেশীয় ফল হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে চলছে অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের মহোৎসব। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পরিবেশ অধিদপ্তরের সীমিত সক্ষমতার সুযোগে প্রকাশ্যেই সাদা পাথর হরিলুট চালাচ্ছে এক অসাধু চক্র। এতে ধ্বংসের মুখে এই পর্যটন এলাকা, হুমকিতে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। পর্যটন ভিত্তিক এই অঞ্চলের জীববৈচিত্র্য প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় যেখানে ছিল সাদা পাথরের রাজ্য, আজ সেখানে শুধুই শূন্যতা। প্রশাসনের নীরবতা আর দুর্বল ব্যবস্থাপনার সুযোগে দিনরাত চলছে পাথর লুট। পাথর খেকোদের দৌরাত্মে ধ্বংসের মুখে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভান্ডার সাদা পাথর এলাকা। সবাই তো এলাকার লোক, আমরা যদি পিটাই কিছু করতে পারবো না। যদি কমতে থাকে তাহলে এখানকার যে ভিউটা তো থাকবেই না। সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা এই সাদা পাথরকে সংরক্ষণ করুন, দেশের সৌন্দর্যকে হারিয়ে যেতে দিবেন না। অবৈধ পাথর উত্তোলন শুধু পর্যটন শিল্পই নয়, ধ্বংস করছে পরিবেশের ভারসাম্য। এগুলো প্রতি রাতে দিনে এগুলো লুট হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। যে নিজস্ব স্বার্থ না থাকলে এই দুর্বৃত্তরা এত সাহস পায় না। সমন্বয়হীনতার কারণে পরিবেশ বিরোধী এই কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না, বলছে পরিবেশ অধিদপ্তর। আমরা নিয়মিত মনিটরিং এর একটা ব্যবস্থা করতে পারতাম, সেটা আরো কার্যকর হতো। তবে এটা নিয়মিত আমরা অভিযান করে আসছি এবং এটা যদি আমরা বাড়াইতে পারি সেক্ষেত্রে আমরা এই অপরাধগুলো আরো কমাতে পারব। আর ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি রক্ষায় করণীয় নিয়ে কথা বলতেও নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো আপনাকে বলতেছি, বাট আমি ক্যামেরায় বলবো না। আমার প্রবলেমটা হচ্ছে আমি অন ক্যামেরা বলবো না, বাট আপনি আমার কাছ থেকে যে তথ্যগুলো চান ওইটা আপনারা আমাদের তো সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাদা পাথর এলাকার প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে রেড অ্যালার্ট জারি। তেল আবিবের হামলায় নিহত ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ আরও 2 কর্মকর্তা।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় কার হতাশ হওয়া উচিত, প্রধান উপদেষ্টার প্রশ্ন। টিউলিপের বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাবে মন্তব্য। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 249। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবং সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি, কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।